টানা তৃতীয়বারের মতো এসএসসিতে অকৃতকার্য হওয়া দরুন জুঁইয়ের বাবা ঝালমুড়িওয়ালার সাথে তার বিয়ে ঠিক করেছে। ছেলে ফার্মগেট এলাকায় অস্থায়ীভাবে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করে। মোটামুটি ভালোই রোজগার। মূলধন বাদে প্রতিদিন 700 টাকার মতো থাকে। বিক্রি বাট্টা ভালো হলে কোনো দিন তার বেশিও থাকে। এসব জুঁই তার মার মুখে শুনেছে, কিন্তু ছেলের এই ভালো রোজগার তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। সে বিয়ের তীব্র প্রতিবাদী। সে কিছুতেই শ্রমিক গোষ্ঠীতে বিয়ে করবে না, কমেন্ট কালেও না। সে এক প্রকার দৌড়ে নিজের রুম থেকে বের হলো। তার মা মনোয়ারা বেগম রান্নাঘরে মাছ কাটছিলেন। বটিতে রগে দাঁত থাকলেও তিনি বিশেষ সুবিধা করতে পারছেন না। বটির তলায় থাকা জীবন্ত মাছের মতো তিনিও হাঁসফাঁস করছেন। জুঁই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, মা, তোমরা কি সত্যি আমাকে বিয়ে দিয়ে দিবে? তো তোর কি মনে হয় 3 মাস ব্যাপী রাস্তা থেকে পোলা ধইরা আইনা হুদাই ফলমূল গেলাচ্ছি, নাকি ফলমূল মিষ্টি অন্য বাজারে মাগনা পাওয়া যায়? তোমাদেরকে আর কতবার বলবো যে আমি শ্রমিক গোষ্ঠীতে বিয়ে করব না? সেসব কি তোমাদের কর্মগৃহে প্রবেশ করছে না? মনোয়ারা বেগম মাছ কাটা বাদ দিয়ে পিঠ সোজা করে বসলেন। তারপর জুঁইয়ের দিকে চেয়ে কাট গলায় জবাব দিল, কোন কুহরে? বইয়ের পড়া না হয় গোবর মাথায় ঢুকে না, তাই বলে ঠিকমতো বাংলা ভাষাও কইতে পারস না? তোর কোন গাদা বিয়ে করব? কেন মা, তোমাদের শ্রমিক গোষ্ঠী থেকে তো ডেইলি 2-3টা করে গাদা ধরে আনছ, তবে আমি তোমাদের গাদাদের গলায় বৃষ্ঠার মালা দিব না। কিছুদিন অপেক্ষা করো। তোর মতো 3বার ফেল করা মাইয়ারে প্রাইম মিনিস্টারের নাতি বিয়ে করতে আসবো, তারপর এমপি মন্ত্রী ফলাফান তার পিছনে লাইন ধরবো। সেটা তো খুবই ভালো খবর। তাহলে আমার সাথে তোমরাও কিছুদিন অপেক্ষা করো। এক ছড়ে মুন্ডু ঘুরিয়ে দেব। তোর বাপ নিজে ঢাকায় এ মাথা থেকে ও মাথা রিক্সা চালায়, তার উপর তোর মতো গোবর মাথার মেয়েকে কোন দেশের মিনিস্টারের নাতি বিয়ে করতে চাইবে? চুপচাপ থাক। অনেক কষ্ট তোর বাপ ঝালমুড়ি ছেলেরারে খুঁজে পাইছে। মুখে তালা মাইরা রুমে যা। জুঁই রান্নাঘরের দরজা থেকে সরে আসলো। বিরক্তি তার কপাল বারবার কুঁচকে আসছে। কিছু একটা উপায় তো বের করতেই হবে। যে করে হোক একটা চাকরিজীবী বর জোটাতেই হবে। কিন্তু 3 মাস আগে রেজাল্ট শোনার পর থেকেই তার বাবা একের পর এক রিক্সাওয়ালা, কুলি, পুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা বাদাম বিক্রি করা ছেলে ধরে আনছে, আর সে একের পর এক বিয়ে ফসকে দিচ্ছে। এবার একটা মনে হচ্ছে ফসকাতে পারবে না। সে দ্বিতীয়বারের মতো রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে জোর গলায় বলল, মা, আমি কিন্তু মরে গেলেও এই ছেলেকে বিয়ে করব না। তুই জীবিত থাকেই বিয়ে করবি, মরে গেলে তো ঝামেলা এসপার ওসপার। আমি বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিব, তবু ওই হলুদ দাঁতের ছেলেকে বিয়ে করব না। প্রয়োজনে তুমি বিয়ে করো। বলেই জুঁই গটগট করে চলে গেল। মনোয়ারা বেগম বিস্ফোরিত নয়নে মেয়ের গমন পথের দিকে চেয়ে রইলেন। কি সাংঘাতিক কথাবার্তা! এই বয়সে এসে সে নাকি বিয়ে করবে। মা, 1 কাপ চা দাও তো, এখন একটু কাব্য জগতে প্রবেশ করব। চরম বিরক্ত নিয়ে মনোয়ারা বেগম সামনে তাকালেন। তার একমাত্র বড় ছেলে দুরন্ত এসে দাঁড়িয়েছে। ছেলেটা 1 বছর হলো ভার্সিটি শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছে। তার নাকি কোনো কাজই ভালো লাগে না। দুরন্ত গম্ভীর গলায় বলল, হোয়াট আর ইউ সেইং মাদার? 1 কাপ চা দাও। ভেরি ফাস্ট। চা তোর পাশার ভেতর দিয়ে দিব, বজ্জাত ছেলে। বসে বসে বাপের অন্ন ধ্বংস করা হচ্ছে। বাপটা যে সেই সকালে রিক্সা নিয়ে বের হয়েছে, সে খেয়াল তোকে 2 ভাই বোনেরা আছে? এটা তুমি কেমন কথা বললে মা? আলবাত চিন্তা হয়। চিন্তার বেশ কিছুদিন হলো ঠিকমতো ঘুমোতে পারি না। এই তোর না ঘুমানোর নমুনা, তাই এইভাবে তুই আর কতকাল বসে বসে খাবি? দুরন্ত গালে হাত রেখে কিছুক্ষণ চিন্তা করে বলল, দেখি তো, যতকাল কাজ না করি ততকাল খেতে হবে। তবে তুমি চিন্তা করো না মা, শুধুমাত্র বর্তমান আর ভবিষ্যৎ কাল খাবো। তুই আমার চোখের সামনে থেকে যা, নইলে মাছ কাটার মতো তোরেও পিস পিস করে কাটবো। ইউ আর অ্যাক্টিং লাইক ট্রিপিক্যাল বেঙ্গলি মাদার সেম অন ইউ। মনোয়ারা বেগম চোখ রাঙিয়ে বললেন, তোর ইংরেজি কপচানো আমি ছুটাইতেছি, দাঁড়া। ইন্টারভিউ ইংরেজিতে নাম জিজ্ঞেস করলে ভয়ে পিসাব করে দেশ, আর আমার সামনে ইংরেজি ফলাস। তুরন্ত সরে আসলো। মা বেশ রেগে গেছে। এখন না সরলে কেলেঙ্কারি হয়ে যাবে। তার মা উদ্ভট বকাঝকা শিখেছে। কোথা থেকে যেন সে উপরে তাকিয়ে বড় নিঃশ্বাস ফেলল। তাদের ভাড়া বাড়িটা 1 তলা, তাও আবার উপরের টিন, চারপাশে দেয়ালের রং উঠে যাচ্ছে, তাই অবস্থা। তবে ভাড়া তুলনামূলকভাবে অনেক কম। দুরন্ত দক্ষিণের দিকে নিজের ছোট্ট রুমটাতে প্রবেশ করল। জুঁই আগে থেকেই বসেছিল। দুরন্ত বিছানায় বসে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কি চাই? রেডিমেড চাকরিজীবী জামাই চাই। এনে দিতে পারবি ভাইয়া? ইউ আর ট্রাইং টু বি ফানি, রাইট? ইটস এ নাইস জোক। ভাইয়া, একটু সিরিয়াস হও। আমি কিছুতেই ছেলেকে বিয়ে করতে পারবো না। ওর দাঁতের রং গুয়ের কালার। ইয়াকথু! দুরন্ত শরীর দুলিয়ে হেসে ফেলল।
পরক্ষণে নিজেকে সামলে বলল, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার কয়েকটা ফ্রেন্ডকে হাতে পায়ে ধরেছি, কিন্তু কেউ বিয়ে করতে রাজি না। এখন তোকে গুয়ের কালারের লোককেই বিয়ে করতে হবে। বাবা মা আমাকে 2 পয়সার দামও দেয় না রে। এবার তোকে বিয়ে করেই ছাড়বে। জুই মন খারাপ করে বসে রইল। দুরন্ত বিছানায় পা বাজ করে বসে খাতা কলম নিয়ে লেখালেখি শুরু করে। চাকরির চেষ্টা না করে সে এখন লেখালেখিতে মনোযোগী বেশ করছে। কিছুক্ষণ পর জুই উকি দিয়ে জিজ্ঞেস করলো, কি লিখিস ভাইয়া? তুইও বুঝবি না, 3বার ফেল মারা স্টুডেন্ট এসব বুঝবে না। একদম আমার পড়াশোনা নিয়ে খোঁটা দিবি না। তুমি কি, হ্যাঁ, কোন জমিদারের পুত্র? তোর থেকে কত ছোট ছোট ছেলেরা ঢাকায় রিক্সা চালিয়ে ফ্ল্যাট গাড়ি বাড়ি কিনছে, আর তোর থেকে ছোট ছোট মেয়েরা গ্রামে মাটি কাটে। তুই মাটি কাটার নাম দে যা, আমায় ডিস্টার্ব করবি না। জুইর আগে গজগজ করতে করতে নিজের রুমে গেল। কিছু একটা তাকে করতেই হবে। বিকেল এখন, কাল সকালে হলুদ দাঁত আসবে বিয়ের আংটি পরাতে। কি করা যায় এখন? সে কয়েক মিনিট ভেবে চট করে বোরকা পরে নিল। পায়ে স্লিপার জোড়া ঢুকিয়ে থলের মতো হ্যান্ডব্যাগটা বগলে নিয়ে ক্ষিপ্র পায়ে রুম থেকে বের হলো। রান্নাঘরের সামনে থেকে গলা উঁচিয়ে বলল, মা, আমি একটু বাইরে যাচ্ছি। মনারা বেগম মাছ দিয়ে পাতিলে রাখছিলেন। সেই সংশয়টুকু রেখে বলল, কই যাস? জামাই ভিক্ষা করতে। কি কস? আর কিছু না মা, আমার বান্ধবী শারমিনের সাথে দেখা করতে, ফিরতে দেরি হবে। জুই মায়ের উত্তরের অপেক্ষা না করে সদর দরজা খুলে বাইরে বের হয়ে গেল। বুঝলেন ভাই সাহেব, বড় বিপদে আছি। জুইয়ের প্রশ্নে তার পাশে 2 হাত ধরে থাকা সুদর্শন ভদ্রলোক বলল, এক্সকিউজ মি, আমায় বলছেন? জি ভাই সাহেব। একটা উপকার করলে বড়ই উপকার হয়। বলুন কিভাবে সাহায্য করতে পারি? আপনার কি ফিনান্সিয়াল মানে আর্থিক সাহায্য লাগবে? না ভাই সাহেব। একটা জামাই ভিক্ষা দিতে পারবেন? সরি, কি বললেন? জামাই? রাইট? না ভাই সাহেব, ঠিকই শুনছেন। একটা চাকরিজীবী বর গিফট করতে পারবেন? বড়ই উপকার হবে। আপনি কি পাগল? দূর, এতক্ষণ একটা পাগলের সাথে বকবক করছিলাম। সুদর্শন ভদ্রলোক নিতান্ত হেলাফেলা করে জুইয়ের দিকে তাকালো। তারপর আশেপাশে একবার নজর বুলিয়ে চলে গেল। জুই একটা দীর্ঘশ্বাস ফেলে সে ভেবেছিল এভাবে বর জোগাড় করার ব্যাপারটা আনন্দদায়ক এবং সহজলভ্য বিষয় হবে, কিন্তু ব্যাপারটার সাথে আনন্দ নামের শব্দটার সংস্পর্শ নেই, বরং একঘেয়ে বিরক্তিকর একটা বিষয়। সে ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষকে তার দুঃখের কাহিনী বলেছে, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। উল্টো তাকে পাগল বলে সম্বোধন করছে। চিন্তার বিষয়, সে সত্যি সত্যি পাগল হয়ে যায়নি তো? রাস্তার ধারে কাঠের বেঞ্চিতে সে উঠে দাঁড়ালো। ভালো লাগছে না কিছু। বাড়িতে ফিরতে মন চাচ্ছে না। সে এলোমেলোভাবে কয়েক পা এগিয়ে যেতেই কারোর সাথে ধারাম করে ধাক্কা খেলো। পরে যেতে যেতে নিজেকে সামলে নিল। অবশেষে কি সত্যি সত্যি তার লাইফে রিয়েল হিরোর এন্ট্রি হলো? বড় আশা নিয়ে ধাক্কা খাওয়া পিলারটার দিকে তাকালো, কিন্তু আশাহত হলো সে। তার সামনে রক্তচক্ষু নিয়ে একটা উস্কো খুস্কো ময়লা চুলের পাগল দাঁড়িয়ে আছে। সে বিনীত গলায় বলল, সরি চাচি। পাগলটা কোনো উত্তর দিল না। জুই নিজের পায়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে পাগলটাকে জঘন্য একটা গালি দিল। পাগলটার জন্য তার পায়ে স্লিপারের ফিতে ছিঁড়ে গেছে। জুতো জোড়ার বয়স সবে মাত্র 2.5 মাস। মন খারাপ করে সে পাগলটাকে সম্পূর্ণ ইগনোর করে সামনে পা বাড়াতেই বগলের থলেতে টান পড়ল। ভ্রু জোড়া কুচকে মাথা ঘুরিয়ে বলল, চাচাজি, ব্যাগ ছাড়ুন। আপনি কি কিছু খাবেন? ভেরি সরি, আই হ্যাভ নো খাবার। মানে আমার থলেতে কোনো খাদ্য সামগ্রী নেই। তাছাড়া আমি নিজেই বিক্রি করতে বের হয়েছি। পাগলটা ব্যাগ ছাড়লো না। জুই বিরক্ত হয়ে বলল, পাগল নাকি আপনি? ব্যাগ ধরে টানাটানি করছেন কেন চাচাজি? বলি সে ব্যাগ ধরে দিল এক টান। পাগল ছাড়লো না। সে চিন্তায় পড়ে গেল। এই থলের মতো ব্যাগটা ছিঁড়লে তার মা তাকে আস্ত রাখবে না। সে দিল চেঁচিয়ে বলল, কেউ একটু সাহায্য করুন প্লিজ, পাগলটা আমার ব্যাগ ছাড়ছে না। সামন সাহায্য করুন আমাকে, ইটস ইমার্জেন্সি, প্লিজ ভাই সাহেবগণ, একটু সাহায্য করুন। কেউ এগিয়ে এলো না। সে নিজের ব্যাগ ছাড়ানোর চেষ্টা করতে করতে আশেপাশে সাহায্যকারী মুখ খুঁজল। তার চারপাশে বেশ কিছু উৎসুক মুখ দাঁড়িয়ে মজা নিচ্ছে, কিন্তু কেউ সাহায্য নামক তৃতীয় হাতটা বাড়িয়ে দিচ্ছে না। হঠাৎ করে এক ঝটকায় পাগলের থেকে ব্যাগটা ছাড়িয়ে তার হাতে দিল কেউ। এক দফা চমকে মাথা উঁচু করে তাকিয়ে বিড়মে খেল জুই। তার সামনে সাক্ষাৎ পরি থুকু জিন দাঁড়িয়ে আছে। অসম্ভব সুন্দর একটা ছেলে। ছেলেটার চেহারায় আলাদা একটা উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে, যা সবার চোখে পড়বে। রেশমের মতো নরম একটা সিল্কি চুল এলোমালোভাবে কপালে লেপটে আছে। একপাশে টোল খাওয়া সুন্দর মুখখানা ঘিরে টানা টানা দুটো চোখ। গণপল্লবের ঘেরা সে চোখের মনিতে ঢেউ খেলে যাচ্ছে অদ্ভুত এক উজ্জ্বলের আভা। গাঢ় নীল রঙের শার্টে যেন জলজান্ত চমৎকার প্রতিচ্ছবি। মনে হচ্ছে লিওনার্দো দা জয়নুলের পেন্টিং থেকে উঠে এসেছে। জুই প্রথম দেখাতেই তার উপর ফিদা হয়ে গেল। আপনি ঠিক আছেন? মিহিসুরের সুক্ষিন্ন কণ্ঠে আসতে জুইয়ের বুকের ভেতর শিহরণ বয়ে গেল।
সে বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে বলল, আমি একদম ঠিক নেই। তা বোধহয় ছেলেটার মধ্যপর্দা ভেদ করে কানে পৌঁছালো না। ততক্ষণে ছেলেটা বাম হাত চেপে ধরে দৌড় শুরু করেছে। সে মুচকি এসে পেছনে তাকালো। পাগলটা তাদের পেছনে পেছনে ধাওয়া করছে। মিনিট 10 দৌড়ানোর পর নিরাপদ দূরত্বে গিয়ে দুজন হাঁপাতে শুরু করলো। জুই হাসি হাসি মুখে ছেলেটার দিকে তাকাতে সে স্পষ্ট রাগে গলায় বলল, আপনারও কি পাগলটার মতো মাথা খারাপ? ওভাবে ফেস করছিলেন? ওদের হাতে তো চাকু টাকু থাকে, যদি মেরে দিত মরে যেতাম। এমনিতেও ঝালমুড়িওয়ালা জামাই পাওয়ার চেয়ে মরে যাওয়া উত্তম। শুধু উত্তম নয়, যাকে বলো অতি অতি উত্তম। আপনিও কি পাগল? এতক্ষণ আমি এক মেন্টালকে আরেক মেন্টালের হাত থেকে রক্ষা করলাম, লাইক সিরিয়াসলি? যে সে কথা উত্তর না দিয়ে বলল, ভাই সাহেব, আপনাকে দেখে তো মনে হচ্ছে চাকরি বাকরি করেন। তা ভাই সাহেব, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি? আপনি কি বিবাহিত? ছেলেটা ছট করে জুয়ের হাত ছেড়ে দিল। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, অবিবাহিত। তাতে আপনার কি? বর সাহেব, আমাকে বিয়ে করুন। কি? প্লিজ আমাকে একবার বিয়ে করুন, জাস্ট একবার। প্রথম দেখাতে আপনাকে আমার মনে ধরেছে। আপনাকে ছাড়া আমি বাঁচব না। দেখুন আমার মুখশ্রীর দিকে তাকান, আমি যথেষ্ট সুন্দরী। শুধু ক্লাস 9-এ 11টা লাভ লেটার পেয়েছিলাম, কিন্তু তখন পাত্তা না দিয়ে বড় ভুল করেছিলাম। সেসব দুঃখের কথা আর স্মরণ না করি বিয়েটা করে ফেলুন। আমার মতো মেয়ে খুবই রেয়ার, অনেকটা ডাইনোসরের মতো। যত্নে না রাখলে যে কোনো সময় বিলুপ্ত হয়ে যাবে। তাই শুধুমাত্র 3টি ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে গঠিত কবুল নামক শব্দটা 3বার বললেই আমি আপনার লাইফে পার্মানেন্ট হয়ে যাব। আমাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করুন। ছেলেটার দৃষ্টি কোনো পরিবর্তন হলো না। এক পলক তার পা থেকে মাথা পর্যন্ত চেক করে তাকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে সামনে হাঁটা ধরল। কয়েক পেগুতে জুই তার হাত চেপে ধরে বলল, বিয়ে না করে কই যাবেন বাবু? আমি আদিবা জান্নাত জুই। একবার যখন বলেছি আপনাকে বিয়ে করব মানে বিয়েই করব। মামার বাড়ির আবদার নাকি? হাত ছাড়ুন বেয়াদব মেয়ে। রাস্তাঘাটে সিন ক্রিয়েট করবেন না। আপনাকে এক ছেলেটার গলা ছাপিয়ে জুই চিৎকার করে লোকজনকে বলল, ভাই সাহেব শুনছেন? এই ছেলেটা আমার সাথে 4 বছর ধরে প্রেমের অভিনয় করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। আজ যখন আমি বললাম তাকে বিয়ে করব, তখন সে আমাকে না চেনার ভান করছে, বলছে বিয়ে করবে না। এ কথা বলে জুই কান্নায় ভেঙে পড়ল। এই ব্যাপারটাতে জনগণ অনেক উৎসাহ দেখালো, কারণ জুই কিছু বুঝে ওঠার আগে একদল মানুষ তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার উপর হামলে পড়ল। কিলঘুষি ছটথাপ্পড় দিয়ে বারবার বলতে শুরু করলো, মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করা, এক্ষুনি বিয়ে করবে কিনা বল। উড়াদুরা মাছ সহ্য করতে না পেরে ছেলেটা চেঁচিয়ে বলল, আমি বিয়ে করতে রাজি। এর পরের অংশ জুয়ের কাছে বেশ নাটকীয় মনে হলো। বোরকা পরে পাশের একটা কাজী অফিসে বিয়ে করে ফেললো। কবুল বলার সময় প্রথমে শুনল তার পাশে সুদর্শন ছেলেটার নাম তাজা আহমেদ, যে কিনা আজ থেকে তার স্বামী। বর্তমানে জুই 2 তলা বিশিষ্ট একটা সুন্দর ছিমছাম ছবির মতো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে মাথায় থুতনিতে ব্যান্ডেজ করা জাহাজ ওরফে তাহাজ আহমেদ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। জুই সেদিকে পাত্তা না দিয়ে কলিং বেল চাপ দিল। হঠাৎ চক্ষু দরজার উপরে পড়তে কোটাক থেকে বের হওয়া উপক্রম হলো। দরজার উপর স্টিলের প্ল্যান্টেনা লাগানো, তাতে বড় বড় করে খোদাই করা হাস্যমুক্ত ভবন। তার নিচে ছোট ছোট করে লেখায়, এই ভবনে বসবাসরত প্রতিটি ব্যক্তির জন্য হাসা নিষিদ্ধ এবং ইহা একটি গর্তীয় অপরাধ। কেউ সজ্ঞানে কাজটি করলে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি ভোগ করতে হবে। আদেশক্রমে জামিলা আহমেদ। জুই ঢোক গিলে পুনরায় দরজায় কড়া নাড়ল। প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। একজন মধ্যবয়সী মহিলা পাটকোটা চেহারা উকি দিল, বাজখাই গলায় বলল, কে? মা, আমি। তাজা একটু পিছিয়ে ছিল, এগিয়ে এসে মায়ের সামনে দাঁড়ালো। তার মা জামিলা ব্রু জোড়া কুচকে বলল, তুই আবার কাজের লোক ধরে আনলি কোথা থেকে? বাসায় অলরেডি 2টো আছে, যদি এর মধ্যে একটা ছাঁটাই করার সময় এসেছে প্রায়। টুলু নামের বেহায়া মেয়েটা সুযোগ পেলেই হাসি। জুই অতি সাহস করে মুখ খুলে বলল, মা জননী, আপনি ভুল বুঝছেন। আমি আপনার পুত্র জাহাজ থরি, তাজা আহমেদ অর্ধাঙ্গিনী। কপালের খাত আরও গভীর করে জুইয়ের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড তার দিকে গভীর মনোযোগ দিয়ে খালি পা রেখে চমকে উঠলেন। তাহাজের দিকে চেয়ে বললেন, তাহাজ, এ ফকিন্নি ছেড়ে কি কয়? ও তোর বউ? এ ফকিন্নির কারো ফকিন্নি তোর বউ? এই যে জমিলা আহমেদের কলেজার টুকরো ছেলের বউ। তাজা মায়ের হাত ধরে বোঝানোর চেষ্টা করলো। সে বেশ বুঝতে পারছে তার মা রেগে গেছে। তার মা সবসময় গুছিয়ে শুদ্ধ ভাষায় কথা বলে, কিন্তু যখন রেগে যায় তখন উল্টাপাল্টা ভাষায় কথা বলে। মা, একটু ভিতরে চলো, আমি সব বুঝিয়ে বলছি। তাজার কণ্ঠের সাথে সুর মিলিয়ে জুয়ে বলল, হ্যাঁ মা জননী, ভিতরে চলুন, ভিতরে গিয়ে কথা বলি। তাছাড়া আপনার পায়ে সালাম করা হয়নি, আপনি বরং ড্রয়িং রুমে গিয়ে সোফায় পা তুলে বসুন, আমি সালাম করব। তা মা জননী, বাসায় সোফা আছে তো?
তাজা চোখ পাকিয়ে জুঁইয়ের দিকে তাকালো। জুঁই মেয়ে গেল। আজব তো, সে কি ভুল বলল? বাসায় সোফা না থাকলে বড় চিন্তার বিষয়। সোফায় পা তুলে বসে টিভি দেখা আর বাদাম ভাজা খাওয়া তার ভীষণ পছন্দের। জামিলার শরীর কাঁপছে। অনেক রেগে গেলে তার শরীর কাঁপে। সে তুতলানো স্বরে বলল, তাহাজ, ও আমাকে মা জননী কেন বলছে? বলেই তাহাজের হাতটা ঝাড়ে দিয়ে ফেলে দিল। তাজা উপরে উঠতেই জমিলার যেন হুঁশ ফিরল। দ্রুত তাহাজাদকে ধরে ফেলল। প্রথমবার তাহাজের আঘাতগুলোর দিকে নজর পড়ল। চিন্তিত গলায় বলল, বাজান, তোর কি হয়েছে? ব্যান্ডেজ কেন? জুঁইয়ের দিকে চেয়ে বাজখাই গলায় বলল, এই ফকিন্নির বাচ্চা, ওকে ধর, আমার সাথে ভেতরে নিয়ে যাই। জুঁই দ্রুত এগিয়ে গিয়ে তাহাজের বাম হাত চেপে ধরে ভেতরে নিয়ে সোফায় বসালো। তাহাজ মাকে টেনে পাশে বসিয়ে বলল, মা, শান্ত হও। এই দেখো, আমি ঠিক আছি। রাস্তায় ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মেয়েটা আমাকে বাঁচিয়েছে। জমিলা প্রথমবারের মতো জুঁইয়ের দিকে একটু কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। জুঁই ফরফর করে বলল, মা জননী, আমার ডাকনাম জুঁই। পুরো নাম আবিদা জান্নাত জুঁই, তবে আপনি সংক্ষেপে আমাকে জু বলে ডাকতে পারেন। জমিলা অস্পষ্ট গলায় বলল, জু মানে তো চিড়িয়াখানা, কি সাংঘাতিক। জুঁই কিছু বলার আগে তাহাজ মায়ের হাত ধরে বোঝানোর ভঙ্গিতে বলল, মা, একটা ছোট্ট একটা ভুল বোঝাবুঝির রেশ ধরে পাবলিক জোর করে আমাদের দুজনকে বিয়ে পড়িয়ে দিয়েছে। তুমি বেশি উত্তেজিত হবে না। এই মেয়েটার কোনো দোষ নেই। আমি হ্যান্ডেল করব সব। আমি উপরে যাচ্ছি, তুমি নিচে কোথাও মেয়েটার থাকার ব্যবস্থা করো। এটুকু বলেই তাহাজ ল্যাংড়াতে ল্যাংড়াতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার গমন পথের দিকে চেয়ে জুঁই দাঁত দিয়ে নখ কাটা শুরু করলো। জাহাজবাবুর আবার কি হলো? তাকে বাঁচানোর চেষ্টা করছে কেন? এ মেয়ে, বসো। জামিলার কণ্ঠে জুঁই তড়িগড়ি করে তার পাশে সোফায় বসতে নিলে জামিলা বাধা দিল। রান্নাঘরের সাথে লাগানো খুপ্পির মতো ঘরটার দিকে মুখ করে চেঁচিয়ে বলল, টুলু, তোর ঘরের আরএফএল চেয়ারটা নিয়ে আয়। কয়েক সেকেন্ডের মধ্যেই টুলু চোখে দু হাতে লাল রঙের চেয়ারটা আগলে 15-16 বছরের একটা কিশোরী মেয়ে এসে হাজির হলো। অবিন্যস্ত চুলের কোছা এক হাতে সামলে চেয়ারটা জুঁইয়ের পাশে রাখলো। জুঁই বসে পড়তেই মেয়েটা বড় করে একটা হাই তুলল। ফ্লোরের দিকে চোখ পড়তেই যেন সংবিত ফিরে পেল। চমকানো কণ্ঠে জুঁইয়ের দিকে চেয়ে বলল, আফা, এটা আপনি কি করলেন? আমি কত কষ্ট করে দুপুরবেলায় পুরো বাড়িটা ঝকঝক করছি, আর আপনার ডাস্টবিনের ময়লার গাদি থেকে উঠে সোজা ভিতরে প্রবেশ করলেন। জুঁই চোখের পলক ফেলে বলল, টুলু, এভাবে বলে না। আমি এই বাসায় খুবই সম্মানিত একজন মহিলা। তুমি বরং রুমে গিয়ে ঘুমাও। তোমার কপালের টিপটা ডান দিকে বেশি সরে গেছে, আয়নায় গিয়ে ঠিক করো। টুলু কপালে হাত দিয়ে দ্রুত রুমে চলে গেল। জামিলা জুঁইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে কাট গলায় বলল, জু, জি মা জননী। আমাকে মা জননী বলে ডাকবে না, মনে থাকবে? জি মা জননী, মনে থাকবে। জমিলা বিরক্ত হলো। বিরক্ত ভাব না লুকিয়ে বলল, তোমার বাসা কোথায় জু? মা জননী, আমার বাসা সদরঘাট। আমরা দুই ভাই বোন। আমি ছোট, বড় ভাই অনার্স শেষ করে কবিতা লেখায় মনোনিবেশ করছে। সে প্রতি সপ্তাহে 21 বার গুলশানের প্রতি পত্রিকা অফিসে যায় কবিতা ছাপানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত সুবিধা করতে পারেনি। সেজন্য সে নিজেই একটা পত্রিকা উদ্ভাবন করতে চাচ্ছে। টাকার জন্য পারছে না। তবে সে পত্রিকার নাম ঠিক করেছে প্রথম গরিব নামের একটা পত্রিকা। তার ধারণা আমরাই পৃথিবীর সবচেয়ে গরিব প্রাণী, আর কেউ নেই। তার ধারণা কিঞ্চিতও সঠিক। সদরঘাটে বাসা হলেও আমার বাবা লঞ্চ না চালিয়ে রিক্সা চালায়। 800 টাকার ভাড়া বাড়িতে থাকি। লঞ্চঘাট থেকে 20 মিনিট পায়ে হেঁটে পূর্ব দিকে গেলে প্রথম সারির গলিতে 3 নম্বর বাসাটি আমাদের। বাসার সামনে কাঠের দরজায় ছুরি দিয়ে লেখা, আমরা গরিব। লেখাটি আমার ভাইই লিখেছেন। তার ভাষ্যমতে জমিলা খুব করে কেসে জুঁইকে থামিয়ে দিল। জুঁইয়ের মননশীল ভাইয়ের ভাষ্য শোনার তার ইচ্ছে নেই। তিনি ব্রুজোড়ায় শিথিল করে বলল, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ, তাতে আমি কৃতজ্ঞ। তাই বলে সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি আমার নিজের জীবন দিয়ে দিব না। মা জননী, এটা কেমন কথা? আমি আপনার জীবন চাই না। আপনার জীবন আমার কাছেও মূল্যবান। জু, এই বাসায় যে কয়দিন থাকো হাসবে না। তোমার হাসির শব্দ যেন কানে না আসে। আর আমার ছেলের কাছাকাছি যাওয়ার চেষ্টাও করবে না। এখন গিয়ে সোজা টুলুর রুমে উঠবে, ওখানেই থাকবে। তোমার প্রয়োজনীয় জিনিস মোকলেসকে দিয়ে আনাবাও। যাও। ধন্যবাদ মা জননী, বলেই জুঁই উঠে দাঁড়ালো। টুলুর রুমের দিকে পা বাড়াতে জমিলা বলল, শব্দ করে হাঁটবে না, আর আমাকে মা জননী বলবে না, ঠিক আছে? মা জননী। জমিলা দীর্ঘশ্বাস ফেললেন। তার ছেলেটা কেন যে সবসময় এত ঝামেলায় বয়ে বেড়ায়। ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো জুঁই। মনোযোগ দিয়ে রুমের খুঁটিনাটি পরীক্ষা করলো। টুলুর রুমে 2টি সিঙ্গেল খাট, আড়াআড়িভাবে রাখা। এক পাশে দক্ষিণের কোণ ঘেঁষে একটা আলনা, তার পাশে মাঝ বরাবর একটা লাল র্যাকে সাজগোজের প্রচুর জিনিস। খাটের মাথায় সোজা দেয়ালে 2014 সালে অতি পুরনো ক্যালেন্ডার। তার পাশে বউ সাজে একটা কনের ছবি। ছবির উপরে লেখা বাসর ঘর।
পূব দিকে ওয়াশরুমের দরজার পাশে একটা বড় টেবিল। জুই টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিল সোজা উপরে দেয়ালে সাদা কাগজে পেন্সিল দিয়ে লেখা, এই বাড়িতে যারা থাকে তারা সবাই ছাগল। এ বাড়ির নাম পাল্টে রাখতে হবে ছাগলের কারখানা। সেখানে উচ্চ জাতের রাম ছাগল সহ সব ধরনের গবাদি পশু পাওয়া যায়। আর বাড়ির মহিলা জামেলা বানু তো ছাগলের সর্দারনি। তারপর আসে যারা এই বাড়িতে কাজ করে। যারা কাজ করে এখানে তারা এক একটা কুত্তার যেমন মান সম্মান নেই, এদেরও নেই। সারাদিন রাত ফাউল সব নিয়ম মেনে কুত্তার মতো বেগার খাটে। আমি মিস টুলু শেখ অনতি বিলম্বে এই ছাগলের কারখানা পরিত্যাগ করব। নিচে টুলুর নাম লেখা। লেখাটা প্রথমবার পড়ে জুই হেসে ফেলল। সঙ্গে সঙ্গে বুঝলো টুলু নামের মেয়েটা অনেক মজার মানুষ। টুলু রুমে নেই। জুই মাথা মোছা গামছা বিছানায় রেখে থলে থেকে বহু পুরনো বাটন ফোন বের করলো। রাত 9টা বাজে। সে ইতিমধ্যে বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে সে শারমিনের বাড়ি থাকবে রাতে। শুধু তার ভাইকে বলেছে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলেছে। তার ভাই দুরন্ত অবাক হওয়া কণ্ঠে শুধু বারবার বলেছে, আমি বিশ্বাস করি না। তোর মতো মেয়েকে কে ভালোবাসবে? জুই ফের ফোনটা থলেতে রেখে রুম থেকে উকি দিল। টুলু রান্নাঘরে। ড্রয়িং রুম একদম ফাঁকা। সে বের হয়ে সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠে খুঁজে খুঁজে জাহাজের রুমটা বের করলো। বেড়ানোর রুমটার মৃদু সরিয়ে সে ফিসফিস করে বলল, জাহাজবাবু কি করেন? সবেমাত্র ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের সামনের বোতামগুলো খুলে শরীরের আঘাতপ্রাপ্ত জায়গাগুলো প্রখর করছিল। নারী কণ্ঠ শুনে চমকে ওঠে। দ্রুত বোতামগুলো পুনরায় ঠিক করে বলেন, কে? আমি আপনার বউ। কয়েক ঘন্টা আগে না বিয়ে করলেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনার তো দেখছি শর্ট টাইম মেমোরি। ক্ষণিকের মস্তিষ্ক। ততক্ষণে জাহাজ পেছনে করে দাঁড়িয়ে জুইকে দেখি তার চোখ দুটো হিংস্র জন্তুর মতো ধক করে জ্বলে ওঠে। নিজেকে সংযত করে বলে, কি চাই? আপনার কাছে দেওয়ার মতো অনেক কিছুই আছে নাকি? তাহলে আমাকে অপশন বলুন, আমি চুজ করব। জাহাজ বড় করে দম নিয়ে বলল, মিস আদিবা জান্নাত জুই, আমি 3 দিন সময় দিলাম। এর মধ্যে আমার লাইফ এবং আমার বাসা দুটোই ছাড়বেন, মনে থাকবে? জুই দরজা ঠেলে রুমে ঢুকল। কয়েক সেকেন্ড সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে পেছনে ফিরে ঝট করে দরজায় ছিটকিনে আটকালো। তাহাজ বিস্ফোরিত নয়নে চেয়ে বলল, তুমি দরজা বন্ধ করছো কেন? হোয়াই? জুই কোনো উত্তর না দিয়ে মুচকি হাসল। তারপর হেলে দুলে কয়েক পা এগিয়ে তাহাজের কাছে আসে। তাহাজের বুকের বাঁ পাশে হাত রাখতে সে ছিটকে পেছনে সরে যায়। কাপা কাপা গলায় বলল, তুমি কি করতে চাইছ? এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। নষ্টামের একটা লিমিট থাকে। আমার রুম থেকে এক্ষুনি বের হও। এই ফটো জাহাজ, বেশি বকবক করবি না। সে কখন থেকে শুধু বলে যাচ্ছিস তোর রুম তোর রুম। আরে আজ থেকে এই রুমটা তো আমারও। গাদা কি তুমি আমাকে তুই তুকারি করছ? জুই মুখটা গম্ভীর করে বলল, আমি তো করতে চাইলাম না, কিন্তু তুই তো ছাড়িস না। সে কখন থেকে বাজে বকে যাচ্ছিস। শোন, আমার বাবা বিশাল কোম্পানির ওনার। জুই নারিকেল তেল কোম্পানির নাম শুনিসনি? ওটা আমাদের। আজ তো একটা তেলের কোম্পানির মালিক আমি। তুই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস। তাহাজ দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকিয়ে বলল, মিস নারিকেল তেল, তোমার ব্যাপারে সব ইনফরমেশন আমি ইতিমধ্যে জোগাড় করে ফেলেছি। বাসা থেকে ফুটপাতের একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে বলে আমার গাড়ি চেপে বসলে। ঘাট থেকে কীভাবে নামাতে হয় তা আমার জানা আছে। জুই চক্ষুর পলকে জাহাজের শাটার কলা চেপে ধরল। এক ধাক্কায় বিছানায় ফেলে তার উপর নিজের সম্পূর্ণ বধ ছেড়ে বলল, তুই আমাকে কী মনে করেছিস রে? আমি হলাম? তার মুখের কথা কেড়ে নিয়ে শক্ত গলায় তাহাজ বলল, আদিবা জান্নাত জুই, এবার কলা ছাড়ো। ব্যথা পাচ্ছি, আমার থেকে দূরে থাকো বলছি। বলে জুইকে নিজের উপর সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যথা তো শরীর নিয়ে পারল না। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জুই তার মুখটা সোজা করে বলল, ফটো জাহাজ, এত নড়চড় করিস না। পানি ঢুকে তলিয়ে যাবি তো। স্ট্যাচু হয়ে থাক। তাহাজ বুড়োজোড়া কুচকে প্রথমবার জুইয়ের মুখপানা পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে তার হার্টবিট যেন বেড়ে গেল। এই প্রথম এত কাছে থেকে মেয়েটাকে দেখে তার কেমন ঘোর লাগে। সবুজ রঙের 3 পিসে তাকে পরীদের মতো লাগছে। শুদ্ধ গোসল করা ভেজা চুলের মেয়েটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হচ্ছে। তাহাজ বিড়বিড় করে বলল, এত সুন্দর? পরক্ষণে মনে হলো মেয়েটা অ্যাটম বোমের চেয়েও মারাত্মক। এর ধারে কাছে থাকলে তার মৃত্যু নিশ্চিত। সে ডুব গিলে বলল, তোমার কি মাথা খারাপ? ধরে যাও বলছি। জুই ছাড়ল না, উল্টো তাহাজের আঘাতপ্রাপ্ত জায়গায় ইচ্ছে করে ব্যথা দিল। তাহাজ ব্যথায় চাপা আর্তনাদ করে জুইকে চালানোর চেষ্টা করে, ব্যর্থ হয়। দাঁত চেপে ব্যথাটুকু সহ্য করে। জুই একটু পর নিজে থেকে সরে আসলো। বিছানার একপাশে বসে বলে, এরকম শরীর নিয়ে আমার সাথে পাঙ্গা নিতে আসেন মিস্টার ফুটো জাহাজ? আমি ধরলেই তো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবেন। তাহাজ নিজের সম্পূর্ণ বল বিছানায় ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে। তার শরীরটা কেমন নিস্তেজ লাগছে। অজ্ঞান হয়ে যাবে নাকি? মাই গড, মেয়েটা কি সাংঘাতিক। সে বিড়বিড় করে নিজেকে জঘন্য গালিগুলো দেয়।
কোন কুক্ষণে মেয়েটাকে বাঁচাতে গেছিল। পাগল ওর ব্যাগটা টেনে ধরুক, ওনা টেনে ধরুক, প্রয়োজনে জলজন্ত ওকে টেনে নিয়ে যাক, তাতে ওর বাপের কি। সে হাত উঠিয়ে ঠাস করে নিজের ডান গালে একটা চড় দিল। জুই ভয়ার্ত গলায় বলল, জাহাজবাবু, আপনি পাগল হয়ে গেছেন? আমার চাকরিজীবী বরটাকে শেষমেশ পাগল বানিয়ে দিলে। এই তোমার বিচার। জুই হাওমাও করে কান্না শুরু করলো। তাহাজ বিরক্ত হলো, সেই সাথে একটু ভালোও লাগলো। মেয়েটা একদিনে তার প্রতি এত নির্ভরশীল হয়ে গেছে, তার ব্যথায় কষ্ট পাচ্ছে। বাহ। সে চেক না খুলেই বলল, নারকেল তেল, এক্ষুনি আমার রুম থেকে বের হও, নইলে তোমার গালেও একটা পড়বে। জুই যেন এই কথাটির অপেক্ষাই করছিল, আর এক মুহূর্ত দেরি না করে ঝড়ের গতিতে ছিটকিনি খুলে প্রস্থান করলো। সে চলে যেতে তাহার চোখ খুলল, দরজার দিকে চেয়ে বুকে হাত রাখলো। বুকের ভেতর কেমন তোলপাড় হয়ে যাচ্ছে। আফা, আইসেন, খায়া যান। জুই বিছানায় গায়ে দিয়েছিল। টুলুর কণ্ঠ শুনে দরজার পানে তাকালো। টুলু, যে আপা, ভেতরে এসে বসো। আফা, এটা আমারই ঘর। আমার ঘরে আমার কেন বসতে বলেন? আচ্ছা, আর বলবো না, এবার বলো, তোমার তাহাজ দাদার নামে কি জানো? টুলু অনিচ্ছা নিয়ে রুমে ঢুকলো, নিচের বিছানায় পা তুলে আরাম করে বসলো। তার মুখ অনবরত নড়ছে, ঠোঁট লাল হয়ে গেছে, হয়তো পান খাচ্ছে। জুয়ের ভাবনাকে সত্য করে সে খাটের নিচ থেকে একটা বাসন বের করে তাতে পিক করে পানের রস ফেললুম। তারপর গম্ভীর গলায় বলল, আপনি নাকি দাদারে বিয়ে করছেন? তাহলে তো সব আপনার জানার কথা। দাদা খুবই ভালো মানুষ, একা, আর কোনো ভাই বোন নাইকা। বাপডা ময়রা বুধ হয়েছে কোন কালে, মাঝে মাঝে তার সিঁড়ির কাছে বসা দেখি। তোর মায়েরা একদম সাক্ষাৎ ডাইনি। জুই হাসতে গিয়েও হাসলো না। টুলুর মতো গম্ভীর কণ্ঠ বলল, টুলু, তুমি তাহলে তাহাজের বাবাকে মাঝে মাঝে দেখো? যে আফা, তাই বাপ না, বাপের ভূত। তিনি কি খালি সিঁড়িতে বসেই থাকেন? না আফা, মাঝে মাঝে মধ্যে রুম দিয়ে হাঁটাহাঁটি করে, স্যান্ডেলের ফটাফট আওয়াজ হয়। কোনোদিন আবার টিভি দেখে। অত রাতে টিভি দেখে? বাহ, ভূতেরও টিভি দেখে, জানতাম না তো। টুলু উত্তর দেয় না। জুই লাফ দিয়ে বিছানা ছেড়ে টুলুর মতো করে বসে, তারপর মুচকি এসে বলে, তোমার নাম আমি সংক্ষেপ করি? আপনার যা ইচ্ছা। ঠিক আছে, আজ থেকে তোমার নাম টু। তা টু, তুমি খুব মজার মানুষ। আফা, আপনিও মজার মানুষ। এখন চলেন, খাইতে যাই। ব্যাগকের খাওয়ান শেষ। শান্তি দুদিন হলো গ্রামে গেছে, ব্যাগ কাজ আমার করা লাগে। টুলু আর অপেক্ষা করে না, উঠে চলে যায়। জুই তার পিছু পিছু এসে বলে, টুকি, রান্না করছো? টুলু রান্নাঘর থেকে উত্তর দেয়, আমার কলিজা কাঠটা করে রাখছি, দাঁড়ান, আনতাছি। বর্তমানে বসে আছে আমরা গরিব ভবনের ভেতর রংচঙা ওঠে একটা চেয়ারে, প্লাস্টিকের চেয়ার। মনে হচ্ছে একটা পায়া হালকা ভাঙা, কারণ সে পেছন থেকে বেশি ভর দিতে পারছে না। ফটফট শব্দ মনে হচ্ছে যখন তখন হুড়মুড় করে ভেঙে যাবে। আজ দিয়ে তৃতীয়বারের মতো সেই গরিব ভবনে প্রবেশ করেছে। তাহাজ মাথা তুলে তাকালো। তার শাশুড়ি মা সামনে এসে দাঁড়িয়েছে, তার হাতে হলুদ রঙের এক গ্লাস ঘন তরল পদার্থ। দেখে কেমন গা গলিয়ে ওঠে। মনোয়ারা বেগম গ্লাসটা তাহাজের দিকে এগিয়ে দিয়ে বলল, বাবা, এটা খাও তুমি, অনেকক্ষণ হলো আয়সা খালি মুখে বসে আছো। সমস্যা নেই মা, আপনি এত ব্যস্ত হবেন না, আমি তার আপন মানুষ। মনোয়ারা বেগমের চোখ ভরে ওঠে। এক বড়লোক মানুষ, কিন্তু কি অমায়িক ব্যবহার, এতটুকু অহংকার নেই যেন। তার মেয়েটাই বেশি পাজি। কি হয় ছেলেটাকে ক্ষমা করে দিলে? তিনি গ্লাসটা তাহাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাবা, এটা বেলের শরবত, শরীরের জন্য ভীষণ উপকারী, তোমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দের, তুমি এটা শেষ করো। আমি ততক্ষণে জুইকে ডাইকা দেই। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আবারও আমাকে বাড়িতে আসছো। তাহাজ তরলটা হাতে নিয়ে বলল, এত ব্যস্ত হবেন না তো মা, আমি আছি তো, আপনি ধীরে সুস্থে সব করুন। দুরন্ত ভাইকে দেখছি না? ও নাকি কোন পত্রিকা অফিসে পিয়নের চাকরি পাইছে। কাজ হলো সবার হুকুমে তামিল করা, চা বিস্কুট আগায় দেওয়া। আমি বারণ করলাম, শুনলো না। তুমি বলো বাবা, ডিগ্রি থেকে একটা ছেলে কেমনে পিয়নের কাজ করে? কিন্তু ও নাকি পত্রিকা অফিস ছাড়বে না। ও আমারে কয়, পত্রিকা অফিসে শুধু পিয়ন কেন, গু পরিষ্কার করার কাজ হইলেও করব। তাহাজ খুব খুব করে কাশে। মনোয়ারা বেগমের সেদিকে নজর নেই। সে ব্যস্ত হয়ে যেতে যেতে বলল, আমি জুইরে ডাইকা দিচ্ছি বাবা। তাহাজ হাতে রেখা গ্লাসটা একটা চুমুক দেয়। না, দেখতে যতটা বিচ্ছিরি, খেতে ততটা না। তাহাজের মনের ভেতর চিন্তার ঝড় বইছে। জুই তার সাথে ফিরে যাবে তো? তাদের বিয়ের পর 2.5 মাস জুই তাদের হাস্যমুক্ত ভবনে ছিল। তারা তখনও অবশ্য ঘনিষ্ঠ হয়নি, কিন্তু সে জুইয়ের পাগলামোতে অভ্যস্ত হয়ে গেছে। ভালো লাগতে শুরু করেছে তাকে। সে অবশ্য জুইয়ের ব্যাপারে সমস্ত ডিটেল জেনেছিল আগেই। মেয়েটা অসম্ভব ভালো, কিন্তু একটু দুষ্ট টাইপের। কিছুদিন যেতে না যেতে সে জুইয়ের প্রতি তার আলাদা ফিলিংস তৈরি হয়। ততদিনে তার মাও অনেক পছন্দ করে ফেলেছে জুইকে। কিন্তু সমস্যা হয় একদিন।
আজ থেকে 21 দিন আগে জুই টুলির সাথে কোনো একটা বিষয় নিয়ে ড্রয়িং রুমে গলা ফাটিয়ে হাসাহাসি করে। তার শব্দ মার কানে যায় এবং সে রেগে গিয়ে টুলুকে চাকরি থেকে নট করে আর জুইকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। রাগের মাথায় কাজটা করলেও তার মা পরে ভুল বুঝতে পারে। সে ইদানিং বারবার বলছে বাড়ির বউ কেন অন্য বাড়িতে থাকবে, জানিয়ে আয়। তাহাজ বেশ অবাক হয়ে বলছে যদি আবার হাসে। তার মা বেশ উৎফুল্লের সাথে বলেছে হাসলে হাসবে, বাড়ির বউ হাসবে না তো কে তো কাঁদবে, প্রয়োজনে বাড়ির রুলস পাল্টাবে। যা, আজ থেকে বাড়ির নাম হাস্যযুক্ত ভবন হবে, ব্যাস। তাহাজ আর দেরি করেনি, মাকে জড়িয়ে ধরে খুশিতে চলে আসে জুইকে নিতে। কিন্তু জুই বেঁকে বসে, সে যাবে না, সম্পর্কটা শেষ করে দিতে চায়। তাহাজ অবশ্য হাল ছাড়ছে না, সে জুইকে নিয়ে হাস্যযুক্ত ভবনে প্রবেশ করবে। সে বেশ কয়েকবার গলির মুখে ঘোরাঘুরি করতে করতে আজ আবার তৃতীয়বারের মতো ভেতরে ঢুকেছে। তাহাজের ভাবনার মাঝে জুই উঠে এসেছে, চোখ মুখ ফোলা ফোলা তার। সে চোখ মুখ শক্ত করে তাহাজের সামনে এসে তার মাকে বলল তাহাজ আমাদের বাড়িতে কেন মা? মনোয়ারা বেগম মুচকি হেসে রান্নাঘরে ঢুকে গেল। জামাই এসেছে, ভালো মন্দ রান্না করতে হবে। সে আজ কচু চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করবে। জুইয়ের কাছে শুনেছে জামাই নাকি কচুরলতি অনেক পছন্দ করে। নারিকেল তেল সাপের মতো ফুষ্ট কেন? তাহাজের কথায় জুই ইচ্ছাকৃতভাবে চোখে মুখে বিরক্ত ভাব টেনে আনলো। কিন্তু সত্যি বলতে সে ভীষণ খুশি হয়েছে যে তাহাজ আবারও এ বাড়িতে এসেছে। পাগলামির থেকে করা বিয়েটাকে সে মনের প্রাণে মনে নিয়েছে যে। জুই দূর থেকে একটা চেয়ার টেনে এনে তাহাজের সামনে বসে বলল কি চাই? নারিকেল তেলকে আমার এখানে বুকের মাঝে সারা জীবন রাখতে চাই। আমি বলছি না যে আমি আর আপনার সাথে যাব না, জি জানি, কিন্তু তোমার মা জননী বেঁকে বসেছে। সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তোমাকে নিয়ে গেলেই নাকি আমাকে ভিতরে ঢুকতে দেবে, না হলে সারা জীবন রাস্তায় কাটাতে হবে। তুমিহীনে মা নাকি ফাঁকা ফাঁকা অনুভব করছে। যে অন্যদিকে মুখ ঘোরালো, তার প্রচুর ভালো লাগছে। খুশিতে চোখ দিয়ে জল বের হওয়ার উপক্রম। সে দ্রুত উঠে অন্যদিকে তাকিয়ে বলল ফোটোজাহাজ, আজকের লাঞ্চে কি খাবেন? নারকেল তেল খাবো। জুই নারকেল তেল? জুই কপাল কুঁচকে জাহাজের দিকে তাকালো। তাহাজের মুখটা হাসি হাসি। জুই দ্বিতীয়বার চিন্তা না করে তাহাজের হাতে রাখা আধ খাওয়া বেলের শরবতটা তাহাজের মাথায় ঢেলে দিল। শুধু তাতে ক্ষান্ত হলো না, টেবিলের উপর থেকে জগ নিয়ে জগ ভর্তি পানি মাথায় ঢেলে দিল। মনোয়ারা বেগম রান্নাঘর থেকে বের হয়ে বিস্ফোরিত নয়নে চেয়ে রইলেন। জুয়ের পাগলামো দেখে তার মাথা ঘুরছে। মেয়েটা অবশেষে সত্যি সত্যি পাগল হয়ে গেল। এ কি জু, তুমি আমার ছেলেকে? সবাই মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে সদর দরজার সামনে তাহাজের মা দাঁড়িয়ে আছে, তার দুহাত ভর্তি মিষ্টির প্যাকেট। জুই একরাশ অবাক্ত নিয়ে চেয়ে আছে। তার শাশুড়ি মা নিজে থেকে এসেছেন। মনোয়ারা বেগম দৌড়ে গিয়ে জামিলার হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে বলল বেআইন সাহেব, আপনি কেমন আছেন? বুঝতে পারছি না, মনে তো হচ্ছে ভালোই। জুই এগিয়ে গিয়ে বলল মা জননী আপনি? জামিলা জুইয়ের নিকট এসে বলল জু, তাড়াতাড়ি রেডি হয় নাও, চট করে আমার সাথে চলো। গলির মুখে গাড়ি রেখে এসেছি, চুরি হয়ে যেতে পারে। জুই হাসতে নিয়েও থেমে গেল। জমিলার পেছন থেকে টুলু বেরিয়ে এসে জুইকে জড়িয়ে ধরে বলল আফা হাসেন, ছাগলের কারখানার নতুন নাম রাখা হয়েছে, হাস্য কলরবে মুখরিত ভবন। নামটা সুন্দর না? জুই জামিলার দিকে চেয়ে বলল অনেক সুন্দর। তাহাজ উঠে এসে জুইয়ের পাশে দাঁড়ালো। জিব্বা দিয়ে নিজের ঠোঁট দুটো ভিজিয়ে বলল নারিকেল তেল, আমার মায়ের জন্য কড়া করে 1 গ্লাস বেলের শরবত করো তো, সাথে কয়েক টুকরো বরফ ছেড়ে দিও। জুই হাসি মুখে রান্নাঘরের দিকে পা বাড়াতেই টুলু বলল আফা আমার জন্য 1 গ্লাস করেন। সবাই একযোগে হেসে উঠল।